এই যে বিস্তৃত পূর্ব কলকাতার জলাভূমি, এই জলাভূমিকে প্রাণ দিয়েছিলেন আমার গুরু প্রয়াত ধ্রুবজ্যোতি ঘোষ। তার প্রচেষ্টা এবং তার যে বিশিষ্ট বন্ধু ছিলেন ডক্টর কল্যাণ বাগচি, তাদের যৌথ প্রতিষ্ঠায় এই জলাভূমি 2002 সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলাভূমি বা ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে চিহ্নিত হয়। 2002 সালে পূর্ব কলকাতার জলাভূমি রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস এর আয়ত্তে আসে এবং আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলা হিসেবে চিহ্নিত হয়। কিন্তু তখন যে পদ্ধতিতে মাছ পালন হতো সেইগুলো একেবারেই প্রাতিষ্ঠানিক ট্র্যাডিশনাল পদ্ধতি। ছোট পরিসরের জায়গায় কি করে বিজ্ঞানসম্মতভাবে হ্যাচারির মাধ্যমে এই মাছ, যেগুলো বিশেষ করে দেশীয় মাছ, আমাদের কই, শিং, মাগুর, পুঁটি, বাটা ইত্যাদি, তাদেরও কি করে ব্রিডিং করে অল্প জায়গায় প্রজনন করিয়ে এবং অনেক বাচ্চা বের করে সেইগুলোকে দিয়ে বাজারজাত করা, তাদেরকে বড় করে লালন পালন করে বাজারজাত করার যে জায়গাটা, সেই জায়গাটা কি করে হয় সেইটা আস্তে আস্তে আসে। সেখানে সোসাইটি ফর ক্রিয়েটিভ অপরচুনিটিস অ্যান্ড পার্টিসিপেটরি ইকোসিস্টেমস, বৈজ্ঞানিক অংশগ্রহণ ডক্টর বিজয়কালী মহাপাত্রর, তারই ঠিক করা কি করে বড় থেকে ছোট আকারে হ্যাচারি হবে। এইটা করার পরে এইটা প্রাতিষ্ঠানিকভাবে কি করে আমরা স্থাপিত করব একটা চালু ভেরিতে, সেই প্রচেষ্টাটাই এই 4 নম্বর ভেরির হ্যাচারি। এবং এইটা পরবর্তীকালে অর্থকরী হবে। এখনও আমাদের শেখার কিছু স্টেজ আছে, সেই শিক্ষণীয় জায়গাগুলো আমরা একটার পর একটা অতিক্রম করার চেষ্টা করছি। সরকারি যে সহায়তা বা হ্যান্ড হোল্ডিং যাকে আমরা ইংরেজিতে বলি, সেইটা লাগবে। আমাদের এইখানে সরকারি সহায়তা এসেছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটিস থেকে। তার সঙ্গে এই যে টেকনিক্যাল জায়গাটা দেখা এবং এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজটা খুব উল্লেখযোগ্যভাবে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অবদান। তারা কিন্তু উৎসাহিত হয়েছে যে চাষিরা বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে কি করে উৎপাদন বাড়াবে এবং কি করে তাদের বেঁচে থাকাটা আরও টেকসই হবে, আরও ভালো হবে, এবং তারা যাতে মাথা উঁচু করে এবং আনন্দের সঙ্গে বেঁচে থাকতে পারে এবং অর্থনীতিটা যাতে সচল থাকে, তারই সঙ্গে পরিবেশটা যাতে সংরক্ষিত থাকে, এইটা দেখবার তাদের উৎসাহ ছিল। এই সম্পূর্ণ জিনিসটা আসলে তবেই একটা প্রচেষ্টা সফল হতে পারে, তা না হলে কিন্তু প্রচেষ্টা সফল হবে না। এই হ্যাচারি থেকে অনেক কিছু পাওয়ার আশা আছে এবং আমরা শুধু না, পার্শ্ববর্তী যে জলাভূমি আছে, আশেপাশে যে ভেরিগুলো আছে, তারাও আমাদেরকে সহযোগিতা করবে বলছে এবং তাদেরকে আমরাও সহযোগিতা করব, যাতে যে এই হ্যাচারি থেকে হ্যাচারিটার দৃষ্টিভঙ্গিটা আরও বিস্তারিতভাবে ছড়িয়ে যায়। হ্যাচারি সম্বন্ধে আমাদের কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না এবং আশেপাশে কোথাও নেই। এই প্রথম এখানে হ্যাচারি আসবে। তাহলে অন্য জায়গায় যদি একটা হ্যাচারি করা যায়, যদি উনি করে দিতে পারেন, আরও ভালো উপকার হবে এবং এই এলাকা অঞ্চলের মানুষের প্রচুর উপকৃত হবে এবং মৎস্যজীবীরা এতে বেঁচে যাবে। কেন, জাওলা মাছ বলতে এখন কোনো কিছু এখন ভেরিতে সেইভাবে হয় না, একেবারেই নেই। মাছের যে প্রজনন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অ্যাকোয়াকালচারে যে একটা সিড পাওয়া, মাছের বীজ পাওয়া, সেটা কিন্তু একটা খুবই জরুরি, একটা চাষের সাফল্যের জন্য। এই চিন্তাভাবনা থেকে যখন দেখা গেল যে আমাদের যখন 1957 সালের যে 10ই জুলাই ডক্টর হিরালাল চৌধুরী যখন সাকসেস হলেন, তারপর থেকে আমরা কিন্তু এই যে ছোট কার্প ভিত্তিক যে মাছ চাষ, যেমন রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, এগুলোর প্রজনন নিয়ে আমরা নানা রকম কাজ করেছি। দেশে বিদেশে কাজ হয়েছে, আমাদের দেশেও কাজ হয়েছে এবং এর জন্য যে একটা বীজ তৈরি করা, সেটা হচ্ছে শুরু এবং হচ্ছে, তার নিয়ে কোনো আমাদের সমস্যা নেই।
এরপরে যখন শুরু হলো আমার চিন্তাভাবনা যে শিঙি মাগুর করা হবে, এবং সেটাও যেমন প্রারম্ভিকভাবে যখন শুরু হয় তখন বড় বড় হ্যাচারি কথা এই জায়গাটা মাথায় আসে। এইবারে বড় হ্যাচারি করা সবার পক্ষে সম্ভব নয়। এর জন্য যেটা করা হলে যে ছোট অবস্থায় কি করে আমি এটাকে প্রজনন করতে পারি, যেটা কিনা সবাই কিন্তু এটাকে করতে পারে। এবং এই যে চিন্তাভাবনা কিন্তু মানে অপ্রাসঙ্গিক হলেও আমি বলছি যে ছোটোবেলায় মাকে দেখেছি যে সে কিন্তু কোনোদিন যে ঢ্যাঁড়সের বীজ এখন বাইরে থেকে কিনতো না, একটা ঢ্যাঁড়স গাছ থেকে একটা ঢ্যাঁড়স বীজ করতো, পুঁই গাছ থেকে পুঁইয়ের বীজ রেখে দিত হতো। আমার সেই চিন্তা ভাবনা হলো তো মাছ যখন এই প্রকৃতিতে থাকে তাহলে কি আমি এমন কিছু করতে পারি না যাতে কিনা সব চাষি ভাই তাদের নিজেদের প্রয়োজনের যেটুকু বীজ তারা কিন্তু নিজেরা তৈরি করতে পারে। সেই জায়গা থেকে যে চিন্তাভাবনার বড় যে বিজ্ঞানটা, যে বড় জলাধার দরকার, বড় হ্যাচারি দরকার, বড় ব্রিডিং পুল দরকার, বড় হ্যাচিং পুল দরকার, সেটাকে কেন করতে পারি না? কারণ ইতিমধ্যে যে বিজ্ঞানের যে বিভিন্ন রকম যে বিজ্ঞানও আসে, যে ন্যানো হ্যাচারি, ন্যানো আমাদের গাড়ি তৈরি কারখানা, এই যে ন্যানো প্রযুক্তি, তখন আমি ভাবলাম যে তাহলে ন্যানো হ্যাচারি কেন হবে না? এটা সেই হিসেব থেকে ন্যানো বলতে এখানে ন্যানো পার্টিকেলের নয়, এটা ন্যানো হচ্ছে যে ছোট ক্ষুদ্র হ্যাচারি। এখানে বিজ্ঞানের কিন্তু সবগুলো ব্যবহার করা আছে, যে পদ্ধতিতে আমরা ছোট্ট জায়গা হলেও সবগুলো বিজ্ঞানকে সিমুলেট করেছি আইডিয়া, এবং বিজ্ঞানটাকে সিমুলেট করে এই ছোট্ট জায়গাতে প্রজনন করা সম্ভব। ডোমেস্টিকে একদম ছোট্ট মডেল এসে ঘরে চাইলে যে কোনো অবস্থায় সে 2 বালতি জল বয়ে নিয়ে এসে সেখানে করতে পারে, কিন্তু যখন একটা প্রতিষ্ঠানে একটা একদম মডেল, একটা পুরো মডেল হবে, অবশ্যই সেখানে জলের একটা উৎস থাকা দরকার। সেটা যে কোনো জলের উৎস সেটা দরকার আছে, মানে ওভারের ট্যাঙ্ক হলে সেটা হয়ে গেল, সেটা ডোমেস্টিক ইউজ হোক বা যেটা যে কোনো পারপাস হোক, একটা আমাদের দরকার যেটা একটা ওভারের ট্যাঙ্ক দরকার। এছাড়া দরকার ইলেকট্রিসিটি দরকার, কারণ ইলেকট্রিসিটি ছাড়া এই যে পাম্পটাকে চালাতে হবে সেটা, এবং স্বাভাবিকভাবে চলে আসে যখন ইলেকট্রিসিটি হচ্ছে, যদি এটা কন্টিনিউয়াস চালাতে হয় তাহলে পাওয়ার ব্যাকআপে চলে আসছে। সেটা অনেক জায়গায় আমি এটা সোলার লাইট দিয়ে করা হয়ে গেছে, সোলার প্যানেল বসানো আছে, যেটা যখন লোডশেডিং হচ্ছে ওই জায়গাটা ওই পাম্পটাকে চালু রাখছে, কারণ খুব অত্যন্ত কম রিকোয়ারমেন্ট, 40 ওয়াটের পাম্প হলে এটা চলবে। এই গেল ব্রিডিংয়ের পার্টটা গেল। এরপরে চলে আসছে যে আপনার মানে জল গেল, বিদ্যুৎ গেল, এবং যে স্ট্রাকচারটা মনে করো আমরা ওই যেটা বলছি কেন কম্পেয়ার করছি, একটা ডোমেস্টিক ইউজের জন্য আমি বারবার বলি যে কেউ যদি ছোটো আকারে নিজের ঘরে সে ব্যবসাটা করতে চায়, সে 10,000 টাকা দিয়ে মডেলটা শুরু করতে পারে। কেন করতে পারে? কারণ সে প্রয়োজন হলে সে ট্যাঙ্কটাকে নিজের ঘরে বসাতে পারবে, বৈঠকখানা বা ডাইনিং হলে বা ছাদে বসিয়ে নিল। কিন্তু আমরা যখন কোনো প্রতিষ্ঠান অর্গানাইজেশনে সেটা মাস স্কেলে সেটা ব্রিডিং করার চেষ্টা করব, অবশ্যই তার জন্য একটা সেট দরকার। মানে সেটটা না হলে তাহলে কী হবে, পরে সেটা সমস্যা হবে। এছাড়া হচ্ছে যে যখন এবারে মাছটা ওখানে ছাড়া হচ্ছে, আমাকে এবারে যাতে বাইরের কোনো প্রাণীরা ঢুকতে পারে না, মূলত সেখানে নানা রকম প্রাণী ডিস্টার্ব করে, পাখিও ডিস্টার্ব করে, উদবেড়াল ডিস্টার্ব করে, কুকুর ঢুকে যাবে, বক পাখি ঢুকে যাবে, এই যে জিনিসগুলো, তার জন্য আমাকে চারিদিকে একটা ঘেরা করে ওপরে সেট দিয়ে চারিদিকে একটা ঘিরে রাখতে হবে, এবং সেখানে প্রয়োজন হলে একটা গেটও করতে হবে। তাহলে এটা একটা আনুষঙ্গিক খরচ। এই জায়গাগুলো যখন আমরা প্রতিষ্ঠানে করি তখন এগুলো করি, কিন্তু কেউ যদি ঘরে এটাকে করতে চায় এই স্বল্প পুঁজিতে, সেটা কিন্তু সে ঘরের ভিতরে এগুলো রয়েছে সব, তার ট্যাঙ্কও রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, প্রোটেকশানও রয়েছে, তখন সে কিন্তু কম পুঁজিতে করতে পারে, কারণ মূল যে স্ট্রাকচার যেটা সেটার খরচ কিন্তু খুব কম। পরে যেটা আনুষঙ্গিক যেটা বললেন সেইগুলো কিন্তু দরকার এই হ্যাচারিটাকে পূর্ণভাবে চালানোর জন্য। সেই অ্যাডভান্টেজগুলো যেমন আমরা ব্রুড ফিশের জন্য আমরা কিন্তু এটা পেতে পারি, যেটা আমাদের জলাভূমিতে যে থাকে সেখানে সংগ্রহ করা, এটা একটা বড় জিনিস রয়েছে। একটু মনে করো বাচ্চাটাকে রাখার জন্য এমনি আমরা নার্সারি পুকুরে বা কিছু মডিফিকেশান করে করতে পারি, কিন্তু একটা স্টার্টিংয়ের জন্য একটা যদি কোনো প্রতিষ্ঠানের কোনো সাহায্য, সে সরকারি বা বেসরকারি সেটা হতে পারে, তাই সরকারি সাহায্যের দিকে আমরা খুব আশা করি। এই যে একটা মডেল যেটা এখানে এদের আর্থসামাজিক যে উন্নয়ন, সোজা কথা এদের যে ইনকামটাকে বাড়িয়ে দিতে পারে, যেভাবে আজকে জলাভূমিগুলো রুগ্ন হয়ে গেছে, তারা বিভিন্ন একটা অর্থনৈতিক যে বাধার সম্মুখীন হচ্ছেন, সেই জায়গাটাতে এটাকে একটা সচ্ছলতা নিয়ে আসার জন্য এই হ্যাচারি একটা বিশাল একটা রোল রয়েছে। এবং এই দিকে একটা নজর রেখে, যেহেতু এটা একটা এস্টাবলিশ মডেল, এটা নয় এটা কোনো একটা এক্সপেরিমেন্টাল নয়, এটা এস্টাবলিশ মডেল, হাজার যারা নিজেদের পয়সা এটা ইনভেস্ট করে তারা করছেন। তাই এই প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা এটাকে এই জলাভূমিতে আমরা বিশেষত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে অনেক ভেড়ি রয়েছে, এবং প্রত্যেকটা ভেড়িতে যেটা এটা ভৌগোলিক যে জিনিসটা রয়েছে, যেখানে কিন্তু কিছু কিছু মাছ আমাদের সেখানে রয়েছে, সেই মাছগুলোকে আমরা প্রজনন করার জন্য একটা হ্যাচারি কিন্তু যদি সরকারিভাবে এখানে পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। কারণ একটা স্টার্ট আপ মানি এদের দরকার,
কারণ হ্যাচারিটিকে, কারণ যে পয়সাটুকু ওরা পান ওনাদের সঙ্গে বিভিন্ন কোঅপারেটিভের সঙ্গে কথা বলেছি যে স্যার যে পয়সাটা পাই সেটাই আমাদের হ্যান্ড টু মাউথ, আমাদের খেয়েই কোলায় না। আমরা যদি সেই জায়গাটা আপনি যদি 500 টাকাও দিতে বলেন আমাদের পক্ষে সেটা সমস্যা। কারণ হচ্ছে এই যে শিঙি, মাগুর, কই, পাবদা, ট্যাংরা এখানে করা যাবে সেই মাছের বাজার মূল্য অত্যন্ত বেশি। ডোমেস্টিক মডেল আর একটা হচ্ছে আমাদের একটা বিজনেস মডেল। সোসাইটি মানে আমাদের বিজনেস মডেল বা প্রতিষ্ঠানে যেটা করা হবে, আর ডোমেস্টিক মডেল সেটাও কিন্তু বিজনেস। কিন্তু কেউ যদি নিজের অনেকগুলো ঘরের ফেসিলিটি, যেমন যে ঘরের ভেতরে রাখলো, যেটা আমি বলেছি আমার আলোচনাতে, সেই জায়গায় প্রোটেকশনের দরকার নেই, ঘরের ভেতরে রেখে দিল, সে কিন্তু হ্যাচারি চালাতে পারে। সেই জন্য তার কোনো আলাদা শেডের দরকার নেই, তার ওভারহেড ট্যাঙ্কেরও দরকার নেই, তার ইলেকট্রিসিক্যাল কানেকশানেরও দরকার নেই। সেই জায়গা থেকে করলে 10,000 টাকা দিয়ে সে কিন্তু এই বিজনেসটাকে শুরু করতে পারে। আর তেমনিভাবে যদি প্রতিষ্ঠানে করা যায়, আমি যেটা দেখেছি আনুমানিক অন্তত 5 লক্ষ টাকা চাই। ফিমেল আছে এখানে 270 থেকে 60 দেখাচ্ছে, ওটা আমাদের 250 ধরতে হবে, 250 গ্রাম ধরতে হবে, তাই তো? ঠিক আছে, ফিমেলটা নামিয়ে নাও, মেলটা নিয়ে আসো। মেল এখানে কটা? 6টা আছে। 6টা আছে। 3টে ফিমেল 6টা মেল, তাই তো? ঠিক আছে। এটা আমাদের ফিমেল মাছগুলোকে ইঞ্জেকশন করার পরে ব্রিডিং ট্যাঙ্কে দেওয়া হচ্ছে। ব্রিডিং ট্যাঙ্কে দেওয়া হয়ে গেল। এবার আমাদের মেল ইঞ্জেকশন করে ছাড়া হচ্ছে। হোল্ডিং কমপ্লিট। হ্যাচারির জন্য বহুদিন ধরেই চেষ্টা করছে ফিশারিজ ডিপার্টমেন্টে, সেইভাবে আমরা পেয়ে উঠিনি। এরপরে আসি হ্যাচারি পাওয়ার বিষয়ে আমরা কেন আগ্রহ প্রকাশ করেছি। মূলত আমাদের যে হ্যাচারি পাওয়ার বিষয়ে আগ্রহ এইটাই, যেটা আমরা বহুদিন ধরে আমাদের এই আইএমসি বলুন বা বিভিন্ন Indian Major ধরনের, Cup, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ান মেজর কাপ বা যে ধরনের মাছ আমরা বাইরে থেকে ডিম পোনা কিনে নিয়ে আসি, সেটা ব্যাপক টাকার আমাদের খরচ হয়। তো আমরা প্রথমে যখন শুনি যে এখানে ক্যাটফিশ করা হবে, যেটা শিঙি, মাগুর এবং কই জাতীয় এই ধরনের মাছের যে ব্রিডিং করা হবে, সেটা বাজারদ্রব্য প্রচুর এবং আমরা সেই পরিমাণ বাজার অনুযায়ী আপনার যতটা চাহিদা আছে সেই অনুযায়ী যোগান করতে পারি না। তো সেক্ষেত্রে একটা সোসাইটির আর্থিক উন্নতি শুধু বলবো না, আমার সোসাইটির বলবো না, এবং আশেপাশের যে সমস্ত সোসাইটিগুলো আছে বা সোসাইটি বাদ দিয়ে এমনি মৎস্যজীবী যারা আছেন, তারা আমাদের এখানে এসে বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে হোক বা যাই হোক, বিভিন্ন রকমভাবে তারা উপকৃত হবে। তবে হ্যাচারির বিভিন্ন রকমের রূপরেখা থাকে। তো মূলত আমাদের যে সবথেকে বড় চ্যালেঞ্জ, এই অঞ্চলে হ্যাচারি নেই, তার থেকে বড় কথা হচ্ছে আমরা সুয়েজ পেটে হ্যাচারি করছি। এটা সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা আমাদের মূলত। তো সেটা আমরা যখন করে একটা সাফল্যের জায়গায় যেতে পারবো, আমার মনে হয় সবথেকে চ্যালেঞ্জিং জায়গা আমরা ওইটাই ওভারকাম করতে পারবো। আপনার নর্মাল ডিপ টিউবওয়েলে আমাদের যেটা সমস্যা সবথেকে বড়, সেটা হচ্ছে হার্ডনেস, যেটা আমাদের সুয়েজ ফিটে কিন্তু নেই। সুয়েজ ফিটে আপনার পিএইচ লেভেল হাই হতে পারে, পিএইচ লেভেল ক্রমশ হাই হতে পারে, বা অ্যালগি জমতে পারে খুব তাড়াতাড়ি। অ্যালগি বলতে মানে আমাদের যে শ্যাওলা জাতীয় এই সমস্ত জিনিস জমতে পারে, কিন্তু সুয়েজ ফিটের অনেক উপকারও আছে। সেই উপকার থেকে বলতে গেলে সুয়েজ ফিট আমার পক্ষে, মানে আমরা যতটুকু এখনো পর্যন্ত যেগুলো করছি সেগুলোর ক্ষেত্রে সুয়েজ ফিট অনেকটাই গ্রহণযোগ্য, কিন্তু স্বচ্ছ জলে প্রচণ্ড হার্ডনেস আছে, যার জন্যে মাছ মরে যাওয়ার প্রবল একটা আশঙ্কা থাকছে এবং মাছ মরছে। আমরা করে দেখেছি, সুয়েজ নর্মাল জলেও করে দেখেছি, সেতে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও মাছ একটা হার্ডনেসের অভাবে মাছ মারা যাচ্ছে। খরচে স্কোপ একটা উদ্যোগ নিয়ে এত কম খরচে কী করে যে হ্যাচারি করছে, এটা একটা ডিপার্টমেন্টেও, আমাদের ফিশারিজ ডিপার্টমেন্টেও একটা নড়াচড়ার ভাব দেখছি। মানে তারাও জানতে চাইছে যে এত কম পয়সায় কী করে হ্যাচারি করা যাচ্ছে। তো এই একটা তো সবথেকে বড় জিনিস, এবং বর্তমানে আমরা এটা নিয়ে আমাদের যা পরিকল্পনা, দিন দিন আমাদের দেশীয় মাছ, এগুলো তো অ্যাকচুয়ালি দেশীয় মাছ আমরা যেগুলো করছি, তো এই দেশীয় মাছটা আমাদের এখান থেকে প্রায় হারিয়েই যাচ্ছে।
সেইটা যাতে বিলুপ্তর পথে না যায় সেই জায়গাটা ধরে রাখার জন্য মনে হয় আমরা মৎস্যজীবী হিসাবে সবার আগে এগিয়ে আসা উচিত। তারপরে তো অন্যান্য মানুষ যারা আছে তারা এগিয়ে আসবেই। এবং এইখান থেকে যদি আমরা একটা প্রথম আমরা অর্থ উপার্জনের রাস্তা দেখছি না। আমরা অর্থ উপার্জনের রাস্তা এই কারণেই দেখছি না, কারণ আমরা আগে এগুলোকে ব্রিডিং করিয়ে বাচ্চা তৈরি করে আগে আমাদের নিজেদের পুকুরে সাপ্লাই করে পরবর্তীকালে সেটা বড় হলে সেটা বিক্রি হওয়ার চিন্তাভাবনা পড়ে। এবং ছোট বাচ্চা যেগুলো মার্কেটিং করার ব্যাপারে বিভিন্ন রকম অনেকেই হ্যাচারি আছে যারা মার্কেটিং করে। আমরা এখন মার্কেটিংয়ের চিন্তাভাবনাটা টোটালটাই মাথার বাইরে থেকে রেখে এই মাছগুলোকে কিভাবে বাঁচানো যায়, দেশীয় মাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, সেই দিকে আরও বেশি করে আমাদের 4 নম্বর ভেরি শুধু নজর দিচ্ছে। এবং তার জন্যে অন্যান্য ফিশারম্যানসরাও যাতে উপকৃত হয় কিভাবে, সেই বিষয়ে আরও আমরা চেষ্টা করব। শুধু আমাদের সামগ্রিকভাবে শুধু 4 নম্বর ভেরির উন্নয়নটাই উন্নয়ন আমার মনে হয় না। আমরা যেহেতু মৎস্যজীবী কমিউনিটির লোক, আমি চাইবো সামগ্রিকভাবে সমস্ত মৎস্যজীবীর উন্নতি হোক। এই যে পায়ু ছিদ্র আছে না, এই পায়ু ছিদ্রের এই যেটা হচ্ছে এইখানে হবে না, উল্টো দিকে হবে, কারণ এখানে হলে নাড়ি ভুড়ি এখানে, ওই জন্য উল্টো দিকে হবে। আমি 2019 সাল থেকে ট্রেনিং দিচ্ছি। আমি 2014 সাল থেকে এই হ্যাচারির মধ্যে আমি আছি। এই ট্রেনিংয়ের মাধ্যম দ্বারা যদি প্রত্যেক মানুষ উপকৃত হতে পারে, মানে ছেলে যারা আসেন তাদের মধ্যে সবথেকে আমার বেশি কষ্ট লাগে একটু পড়াশুনো জানলে খুব ভালো হয়। আমার কাছে এরকমই 2-3 জন ব্যক্তি এসছেন একদমই পড়াশুনো জানে না, তাদেরকেও শিখিয়ে তারাও কিন্তু বাচ্চা ফুটিয়ে পয়সা ইনকাম করছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে জীবনের প্রথম প্রচুর কষ্ট হয়। এটা অনেকের মধ্যে ধারণা আছে যে ট্রেনিং নিলাম মানেই আমি সঙ্গে সঙ্গে রাতারাতি বড় লোক হয়ে যাব। কারণ কোনো যদি স্কুলে পড়ে, এটা ছোট এক্সাম্পল আমি দিচ্ছি, ধরুন মাধ্যমিক মানে এখনও পরীক্ষা দেয়নি বা মাধ্যমিক পরীক্ষা দেবে, দিয়েই সে মাধ্যমিকের স্টুডেন্ট পড়ানোর চেষ্টা করছে, সে কি পারবে? সেই জায়গাটা কিন্তু ওদের মধ্যে আসে না, তারা কিন্তু কেউ বুঝতে পারে না যে আমি ট্রেনিং নিলাম মানে আমি আজকের থেকে বিশাল পরিমাণ রোজগার করব। কিন্তু সেটা না, ট্রেনিংটা নিয়ে তাকে বাস্তবায়িত করতে হবে। বাস্তবায়িতার মধ্যে গেলে সে যত প্র্যাকটিক্যাল মধ্যে করবে তাহলে কিন্তু তার অভিজ্ঞতা তত বেশি হবে। কারণ প্রথম এখানে যেটা হচ্ছে সবথেকে মাইনাস দিক, যে ডিম ফোটানো যাবে, বাচ্চা প্রচুর হবে, কিন্তু বাচ্চা কখন মারা যাবে সেটা সে জানতে পারবে না। এটাই সবথেকে তার জীবনের ব্যর্থতার দিকে চলে যাবে। এরকম করে অনেকেই ফেলিওর হয়ে যায়। কিন্তু এটা কোনো সিম্পল ব্যাপার, যেটা আমরা বলা হয় সেইটা যদি ওরা মেনে চলে, আশা করি প্রত্যেকেই কিন্তু সাকসেসের জায়গায় আসবে। যে মাছটা নিয়েই আপনি প্রোডাকশনটা করবেন, সেই মাছটার বুডার যেটাকে বলা হচ্ছে, মেল ফিমেলগুলো আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে স্টক করতে হবে। স্টকিসটা দেখা গেল আপনি বাজার থেকে নিয়ে আসবেন। এবার বাজারে যে আপনি সেই পর্যাপ্ত পরিমাণ মাছটা পাচ্ছেন, নাও পেতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে কোনো হ্যাচারির মানুষ সে আজকের ফুটিয়ে কালকের বাজারে সে বিক্রি করে দিল, সেটা কি করলেন, আপনি আবার কিনে নিয়ে চলে এলেন। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। আমরা তো বাজার থেকেই সংগ্রহ করলাম একদম নতুন মাছ। দোকানদার তো বলবে না যে ও অমুক জায়গা থেকে এনে দিয়েছে, সে বিক্রি করার জন্য বিক্রি করে দেবে। তার জন্যে যেটা বলা, আমাদের সবসময় বলতে হয় যে মাছ একটা জায়গায় রেখে 1 বছর অন্তত লালন পালন করার পরে নেক্সট ইয়ার থেকে ফোটাতে পারলে সে বেটার হবে। হ্যাঁ, এটাকে তাকে সবসময় বলা হয়। আর কি বলা হয় যে মাঠে ঘাটে থেকে কালেকশান করার জন্য চারিদিকে ঘোরাফেরা করবে, যখন এদিক থেকে ওদিকে যখন যাবে সেখান থেকে যদি কিছু মাছ পায়, কোনো পুকুর থেকে মাছ পেলো, ডাইরেক্ট সেগুলোকে যদি কিনে কালেকশন করতে, তাহলে কিন্তু সে প্রথমেই ট্রেনিং নেওয়ার পরে কিছুদিন পর থেকেই সে আশা করি কিছু না কিছু জায়গায় আসতে পারে। প্রথমে কিন্তু হিউজ করতে পারবে না। আপনি যেটা বলেছেন ঠিকই যে বছর খানিক হতেই পারে, অবশ্যই একটা সিজন চলে যাওয়া মানে আমাদের কাছে বছর, কিন্তু তা না, সে শিখলো কতদিন, সেটা দিন থেকে যদি আরম্ভ করা যায় তাহলে বছর সে আদৌ আসবে না। সে দুটো যখন সিজন মিলে কাজ করে হিসাবে 6 মাস। তাহলে এই জায়গাটা খালি এদের মধ্যে সোশ্যাল মিডিয়া বলতে গেলে ওরা ধরুন ইউটিউব থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা জগতের মধ্যে না, অবশ্যই দেখা তো উচিত, কারণ হলে অনেক কিছু এক্সপেন্স আসবে, অভিজ্ঞতা অর্জন করতে পারবে। কিন্তু আরেকটা দিক হচ্ছে বেশি ইনভলভ হয়ে গেলে আমার যেখানটা পরিষ্কার করার দরকার সেখানটা না করে আমি ওইটাই দেখে যাচ্ছি ওরা কি করছে, তাহলে সেটা তো আমার হবে না। সমস্ত কিছু বজায় রেখে ওটা তো দেখবে, অফ টাইমে দেখবে, অবসর টাইমে দেখতে পারে, কাজের মধ্যে দেখার কোনো এখানে প্রশ্নই আসে না। আর যে কাজটা আমি করছি ভালো করে গুরুত্ব দিয়ে করতে হবে,
হ্যাঁ, মন দিয়ে করতে হবে, সময়টাকে বেশি লাগাতে হবে। আমার একটা নির্দিষ্ট অফিস টাইম আছে বলে সেইটুকু টাইমে আমি যাবো, এরপরে আমি যেতে পারবো না, তাহলে আশা করি এখানে এসে কোনো দিন বড় হতে পারবো না। হ্যাচারির কাজ আর অ্যাকোরিয়ামের কাজের মধ্যে পার্থক্য বলতে, অ্যাকোরিয়ামের কাজের জন্য কোনো প্রশিক্ষণ লাগে না, ওটা নিজে থেকেই টাইপস অফ পোষার মতো, ঘরে একটা পেট পালন করার মতো করা যায়। কিন্তু হ্যাচারির কাজের জন্য প্রশিক্ষণ লাগে, এর পেছনে টাইমটাও হিউজ পরিমাণে দিতে হয়। কারণ একটা সদ্যজাত বাচ্চাকে যেরকমভাবে লালন পালন করা হয়, ঠিক সেই রকম হ্যাচারির ব্রিডিংয়ের পরে যে ডিম ফোটা থেকে শুরু করে আর সেই বাচ্চাকে বড় করা অবধিও সেম অনেক তার পেছনে টাইম দিতে লাগে। প্রত্যেক দিন টাইম টু টাইম তাকে খাবার দেওয়া, তারপর ধরুন জলের স্কেল যখন তখন চেঞ্জ হয়ে যায়, যাতে বাচ্চার বলছো? পিএইচ চেঞ্জ হয়ে যায়, অ্যামোনিয়া চেঞ্জ হয়ে যায়, যাতে করে আপনার বাচ্চা মাছের ক্ষতি হয়। কারণ আমরা দেখেছি যে বাচ্চা মাছ তাতে মারা যায়, যেটা বড় মাছের ক্ষেত্রে প্রবলেম নয়, কিন্তু বাচ্চা মাছের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে প্রবলেম। সেই কারণে সেই দিকে নজর রাখতে হয়। এটাই খুব ভাইটাল টাইম হয়ে যায়, ডিম ফোটা থেকে শুরু করে বাচ্চা প্রায় দিন 15 টাইম বড় হওয়া অবধি। জল পরিষ্কার করা, পিএইচ লেভেল মেনটেন করা, অ্যামোনিয়া চেক করা, মাছকে খাবার টাইম টু টাইম দেওয়া, ওভার ফিডিং যাতে না হয়ে যায়, ফিডিং কম না হয়ে যায়, জলে প্ল্যাঙ্কটন চেক করা, বিভিন্ন রকম কোনো কিছু কম বলে কিছু নেই। কিন্তু তারপরেও একটা ভালো লাগার জায়গা বাচ্চাগুলো যখন ঠিক থাকে। হ্যাচারিতে করলে আমাদের কি সুবিধাটা কি, আমরা নিজেদের ঘরের ডিম নিজেরা ফোটাতে পারবো, প্রোডাকশানটা হিউজ পরিমাণে তৈরি করতে পারবো, প্রোডাকশানটা হাই হবে। তো তারা যদি এগিয়ে আসে, সবাই মিলিত হয়ে একসাথে কাজ করলে, তাহলে দীর্ঘদিন আমরা প্রোডাকশান বাড়াতে পারবো, আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। ধীরে ধীরে প্রোডাকশান বাড়লে বাজারেও আমাদের ভ্যালুয়েশনটা বাড়বে। প্রথমত হচ্ছে শিং মাছ প্রথম আমরা করি, দ্বিতীয়ত আমরা কই মাছ করেছি। তবে আমাদের আগামী দিনে আরও আইএমসি আর আমাদের মাগুর মাছটা খুব করার ইচ্ছা, এবং আইএমসিটাও আমরা করব খুব তাড়াতাড়ি। আমরা এগুলোতে মোটামুটি সাকসেসফুল হয়েছি, এবং আমরা এই জিনিসটাকে আরও কীভাবে বাড়াবো, আরও কী কী মাছ করা যায়, সেগুলো আমরা আমাদের যারা অভিজ্ঞ আছে তাদের থেকে পরামর্শ নিয়ে ওগুলো খুব তাড়াতাড়ি আমরা করব। তাদেরকে বলবো যে তোমরাও আসো, তোমরা দেখো, তোমরা শিখে তোমরাও আমাদেরকে সহযোগিতা করো। আগামী দিনগুলোতে যেন এই জিনিসটাকে আমরা এই ছোট থেকে শুরু করেছি, জিনিসটাকে যেন আরও বড়োভাবে করতে পারি, এবং আমাদের পুরো দেশে রাজ্যে যাতে জিনিসটা আরও ছড়িয়ে পড়ি, আমাদের মাধ্যমে অনেকে জানুক যে এভাবেও মাছ চাষ করে প্রজনন করে বৃদ্ধি বাড়ানো যায়, বাইরে থেকে মাছ না আনিয়ে। তারাও সহযোগিতা করে এই জিনিসগুলোকে আস্তে আস্তে বড় করে আমাদের দেখা দেখি অন্যরাও যাতে শিখে এই জিনিসগুলো করতে পারে, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো।